কল্যাণ ইউনিভার্সিটির অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর থার্ড সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। আজকের আলোচনাতে আমরা রিমোট সেন্সিং এর প্রাথমিক ধারণা জানব একটা ক্লাসের মাধ্যমে। তো আজকে থেকে তোমাদের প্রথম ক্লাস শুরু হচ্ছে। তোমাদের সপ্তাহে 2 দিন বা 3 দিন ক্লাস হবে। তো সেই ক্লাসগুলো তোমরা দেখো, আশা করছি তোমাদের অনেকগুলো ডাউট আমি ক্লিয়ার করতে পারবো। তো আজকের বিষয় হচ্ছে রিমোট সেন্সিং এর প্রাথমিক ধারণা। রিমোট সেন্সিং কাকে বলে, রিমোট সেন্সিং প্রক্রিয়াটি কি, রিমোট সেন্সিং এর সংজ্ঞা কি, এটা সম্বন্ধে জানা এবং রিমোট সেন্সিং এর সুবিধা এবং অসুবিধা জানা। তো তোমাদের সিলেবাসে 2টো ইউনিট রয়েছে, একটা হচ্ছে রিমোট সেন্সিং এবং একটা হচ্ছে জিআইএস। তো জিআইএস বোঝার জন্য রিমোট সেন্সিংকে বোঝা অনেক গুরুত্বপূর্ণ, তাই আমরা রিমোট সেন্সিং দিয়েই শুরু করছি সিলেবাস আলোচনা। তো রিমোট সেন্সিং কথাটির বাংলা অর্থ হচ্ছে, রিমোট কথার বাংলা অর্থ হচ্ছে দূর এবং সেন্সিং কথার অর্থ হচ্ছে সংবেদন। এই রিমোট সেন্সিং কথাটি প্রথম কে ব্যবহার করেন? রিমোট সেন্সিং কথাটি প্রথম ব্যবহার করেন 1950 খ্রিস্টাব্দে একজন আমেরিকার ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একজন নাভাল রিসার্চ অফিসার। নাভাল রিসার্চ অফিসার মানে হচ্ছে নৌবাহিনীর একজন রিসার্চ অফিসার, যিনি একজন মেয়ে ছিলেন, তার নাম হচ্ছে এভিলিন প্রুইট। এই ভদ্রমহিলা প্রথম রিমোট সেন্সিং শব্দটি ব্যবহার করেন রিসার্চের ক্ষেত্রে। তো রিমোট সেন্সিং বলতে কি বোঝানো হয়? তোমাদের বাড়িতে টিভি রয়েছে বা তোমরা টিভি দেখেছো। তো টিভির ক্ষেত্রে কি হয়, আমাদের টিভি কোনো একটা টেবিলে বা কোনো দেওয়ালে লাগানো থাকে এবং আমরা দূরে কোনো একটা জায়গায় খাটে বা সোফায় আমরা বসে সেই টিভিটা দেখি, এবং টিভির চ্যানেল চেঞ্জ করার ক্ষেত্রে বা সাউন্ড বাড়ানোর ক্ষেত্রে কমানোর ক্ষেত্রে আমরা একটা রিমোটের ব্যবহার করি। তো বিষয়টা এমনই যে আমরা টিভির কাছে না গিয়ে আমরা একটা রিমোটের মাধ্যমে দূর থেকে 10 ফুট 15 ফুট দূর থেকে আমরা সেই টিভির চ্যানেল চেঞ্জ করতে পারি, সাউন্ড বাড়াতে পারি, কমাতে পারি। রিমোট সেন্সিং বিষয়টাও সেই রকমই, যে আমরা পৃথিবীর কোনো একটা বিষয় বস্তু বা কোনো স্থান সম্বন্ধে ডাটা কালেকশন করতে বা তথ্য সংগ্রহ করতে আমরা সেই বস্তুর কাছে না গিয়ে দূর থেকে, তাকে টাচ না করে দূর থেকে আধুনিক প্রযুক্তি, সায়েন্স, টেকনোলজির মাধ্যমে আমরা ডাটা কালেকশন করি। যেমন দেখা যাচ্ছে এটা হচ্ছে পৃথিবী বা আর্থ। তো রিমোট সেন্সিং বিষয়টা কাজ কিভাবে করে? ধরা যাক ইসরো বা নাসা, আমেরিকার এবং ভারতের স্যাটেলাইট এজেন্সি, তো মহাকাশ এজেন্সি, তো তারা পৃথিবীর চারিপাশে একটা স্যাটেলাইটকে উৎক্ষেপণ করেছে। তো এই স্যাটেলাইটটি পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করছে। তো এবার পৃথিবীর কোনো একটা জায়গা সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে বা ডাটা কালেকশন করতে এই স্যাটেলাইটে সেন্সর বা ক্যামেরা লাগানো থাকে, একটা ছোট্ট সেন্সর বা ক্যামেরা লাগানো থাকে, যেই সেন্সর বা ক্যামেরাটা এই পৃথিবীর বিভিন্ন জায়গার ছবি তুলে। তো আমরা ধরে নিলাম যে পৃথিবীর কোনো একটা জায়গায় সাইক্লোন চলছে বা টর্নেডো চলছে বা কোনো ঘূর্ণিঝড় চলছে। তো সেই ঘূর্ণিঝড়টা কোনো দেশে কিভাবে প্রভাব ফেলবে বা সেই ঘূর্ণিঝড়টার প্রক্রিয়া পর্যায়টা কেমন আছে, সেই ঘূর্ণিঝড় সম্বন্ধে যে কোনো তথ্য সংগ্রহ করতে, তো ঘূর্ণিঝড়ের কাছে তো যাওয়া যাবে না, কারণ ঘূর্ণিঝড়ের কাছে গেলে ঘূর্ণিঝড় সেই মানুষকে টেনে নেবে বা সেই কোনো একটা নৌকাকে পাঠালে সেই নৌকাকে টেনে নেবে, কোনো বিপদ হতে পারে। কিন্তু পৃথিবী থেকে
কয়েক হাজার কিলোমিটার উঁচুতে একটা স্যাটেলাইট রয়েছে, সেই ঘূর্ণিঝড়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তার কাছে যেতে পারবে না সে, কিন্তু তাতে একটা ক্যামেরা লাগানো আছে। এই ক্যামেরাটা সেই ঘূর্ণিঝড়ের ছবি তুলছে সেই ঘূর্ণিঝড়ের ছবি তুলছে এবং পৃথিবীর যে কোনো একটা জায়গায় সেই নাসা বা ইসরোর যে অফিস, সেই অফিসে সেই ছবি পাঠাচ্ছে, ডাটা পাঠাচ্ছে যে ঘূর্ণিঝড়টা এইখানে পৌঁছালো, ঘূর্ণিঝড়ের ছবি এইটা, ঘূর্ণিঝড়টা এই পর্যায় পর্যন্ত গিয়েছে, ঘূর্ণিঝড়টা এই দেশে আছড়ে পড়বে। তো এই বিষয়টাই হচ্ছে রিমোট সেন্সিং, যে কোনো এক পৃথিবীর কোনো একটা স্থানের বা কোনো একটা বস্তুর বা কোনো একটা পরিবেশের তথ্য সংগ্রহ করতে সেই বস্তু বা পরিবেশের বা সেই স্থানের কাছে না গিয়ে দূর থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তার তথ্য সংগ্রহ করা। এখানে আধুনিক প্রযুক্তিটা কোনটা? এখানে আধুনিক প্রযুক্তিটা হচ্ছে এই স্যাটেলাইটটি। এই স্যাটেলাইটটা হচ্ছে সেই আধুনিক প্রযুক্তি, যার মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো জায়গার সম্বন্ধে তথ্য সংগ্রহ করি। তো আমরা যদি সংজ্ঞামূলক বিষয়টা বলি, যে রিমোট সেন্সিং এর একটা সংজ্ঞা যেটা তোমরা পরীক্ষাতে লিখতে পারো, তোমাদের 2 মার্কের জন্য সংজ্ঞা পড়ে যে রিমোট সেন্সিং কাকে বলে। তো তোমরা সংজ্ঞাতে কি লিখবে? প্রথমেই লিখবে যে রিমোট সেন্সিং শব্দটি 1950 খ্রিস্টাব্দে ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা আমেরিকার একজন নাভাল রিসার্চ অফিসার বা নৌবাহিনীর একজন রিসার্চ অফিসার, যার নাম হচ্ছে মিসেস এভিলিন প্রুইট নামের একজন ভদ্রমহিলা, রিমোট সেন্সিং শব্দটি প্রথম ব্যবহার করেন। রিমোট সেন্সিংকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি, সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি, তোমরা নোট করে নিও, যে রিমোট সেন্সিং হলো সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞান, টেকনোলজি মানে হচ্ছে প্রযুক্তি, এবং আর্ট মানে হচ্ছে কলা, এর সমন্বয়ে গঠিত একটি জিও স্পেশিয়াল সিস্টেম। জিও স্পেশিয়াল জিনিসটা কি? এখানে জিও স্পেশিয়াল মানে হচ্ছে, জিও মানে হচ্ছে পৃথিবী এবং স্পেশিয়াল মানে হচ্ছে কোনো স্থান সম্পর্কিত বিষয়। মানে জিও স্পেশিয়াল কথার বাংলা অর্থ হচ্ছে ভূ স্থানিক, মানে পৃথিবীর কোনো একটা স্থান সম্পর্কিত বিষয়ের একটা সিস্টেম, সেটা হচ্ছে রিমোট সেন্সিং, যার মাধ্যমে পৃথিবীর স্থানিক বিষয়বস্তু এর বৈশিষ্ট্যগত তথ্যকে কোনো প্রকার শারীরিক যোগাযোগ ছাড়াই উন্নত ব্যবস্থার মাধ্যমে সংগ্রহ করে ব্যবহারযোগ্য করে তোলা যায়। এটাই হচ্ছে রিমোট সেন্সিং এর সংজ্ঞা। এই সংজ্ঞাটা তোমরা বইয়ে পাবে না, কোনো জায়গায় পাবে না, এটা আমার নিজের মতো করে তৈরি করা একটা সংজ্ঞা। তো এই সংজ্ঞাটাতে তোমরা দেখো কি লেখা আছে, রিমোট সেন্সিং হলো সায়েন্স, টেকনোলজি এবং আর্ট, অর্থাৎ রিমোট সেন্সিং সায়েন্স অর্থাৎ বিজ্ঞান, টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি এবং আর্ট অর্থাৎ কলা এর সমন্বয়ে গঠিত একটি
জিও স্পেশিয়াল সিস্টেম বা ভূ স্থানিক ব্যবস্থা, যার মাধ্যমে পৃথিবীর স্থানিক বিষয়বস্তু এর বৈশিষ্ট্যগত তথ্যকে, এখানে স্থানিক বিষয়বস্তু এর বৈশিষ্ট্যগত তথ্য বলতে বোঝায় যে কোনো বিষয় হতে পারে, পৃথিবীর কোনো পাহাড় হতে পারে, সমুদ্র হতে পারে, পর্বত হতে পারে, কোন ধরনের জলবায়ুগত বৈশিষ্ট্য, দুর্যোগ, বিপর্যয়, এখানে সমস্ত কিছুকে বোঝানো হয়েছে। এর বৈশিষ্ট্যগত তথ্যকে কোনো প্রকার শারীরিক যোগাযোগ ছাড়াই, অর্থাৎ রিমোট সেন্সিং কথার অর্থই হচ্ছে সেই বস্তুর কাছে আমরা যাব না, সেই বস্তুকে দূর থেকে আমরা সংগ্রহ করব, সেই বস্তু সম্বন্ধে ডাটাকে আমরা দূর থেকে সংগ্রহ করব। এটাই হচ্ছে রিমোট সেন্সিং, যে কোনো প্রকার শারীরিক যোগাযোগ ছাড়াই উন্নত ব্যবস্থার মাধ্যমে, আধুনিক টেকনোলজির মাধ্যমে সংগ্রহ করে ব্যবহারযোগ্য করে তোলা যায়। মানে আমরা যে ডাটা কালেকশন করলাম সেটা তো আমরা সাজিয়ে রাখার জন্য করিনি, ব্যবহারের জন্য করেছি, বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহারের জন্য। যেমন রিমোট সেন্সিং এর খুব ভালো একটা, মানে খুব বিপুল একটা কাজ হচ্ছে ম্যাপ তৈরি করা। মানে পৃথিবীর বা কোনো দেশের বা কোনো সমুদ্রের, মহাসাগরের কোনো একটা রাজ্যের ম্যাপ তৈরি করার ক্ষেত্রে রিমোট সেন্সিং এর কাজ অনেক বেশি ভাবে প্রয়োগ হয়। কোনো একটা প্লেনে বা বিমানে ক্যামেরা লাগিয়ে দিল, দিয়ে কোনো একটা জায়গার, কোনো একটা রাজ্যের উপর দিয়ে সেই বিমানটাকে ওড়ানো হলো। এবার সেই ক্যামেরাটা কি করবে? সেই ক্যামেরাটা সেই রাজ্য বা কোনো অঞ্চলের সেই ছবিটুকু তুলে নেবে, এবং এবার ওই যেই ছবিগুলো তোলা হলো বা ভিডিও করা হলো, এবার কোনো একটা ব্যক্তি সেই ভিডিওগুলোকে বা সেই ছবিগুলোকে নিয়ে বসার পর সেই রাজ্য বা কোনো অঞ্চল সম্বন্ধে সে ম্যাপ তৈরি করবে। তো এইভাবেই ম্যাপিং কাজ করে বা কার্টোগ্রাফি তৈরি হয়। তো রিমোট সেন্সিং এর বিবিধ কাজ রয়েছে, সেগুলো সম্বন্ধে আমরা জানবো যে রিমোট সেন্সিং এর সুবিধা এবং অসুবিধা কি, তো তার মাধ্যমে আমরা বুঝতে পারবো। তো আশা করছি তোমরা রিমোট সেন্সিং বিষয়টা বুঝতে পারলে। খুব সহজ কথায় রিমোট সেন্সিং হলো এমন একটা প্রক্রিয়া বা এমন একটা ব্যবস্থা যার মাধ্যমে আমরা পৃথিবীর কোনো একটা বা বিভিন্ন বিষয়বস্তুকে আমরা তার কাছে না গিয়ে দূর থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি। এর সব থেকে ভালো উদাহরণ হচ্ছে স্যাটেলাইট, যে স্যাটেলাইটের মাধ্যমে আমরা খুব সহজেই পৃথিবীর সম্বন্ধে ডাটা কালেকশন করতে পারি, যে পৃথিবীতে কোথায় ঘূর্ণিঝড় চলছে, কোথায় দুর্যোগ চলছে, কোথায় দাবানল চলছে, সমুদ্রে কোথায় সুনামি হচ্ছে, কোনো একটা পাহাড় পর্বত বা দেখা যাচ্ছে কোন একটা শহর বা নগর কতটা বৃদ্ধি পাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো আমরা স্যাটেলাইটের মাধ্যমে বুঝতে পারি। স্যাটেলাইট প্রতিনিয়ত আমাদের যে স্টেশনগুলি রয়েছে পৃথিবীতে, যে সংস্থাগুলি রয়েছে, সেই সংস্থাগুলিতে যে স্টেশনগুলি রয়েছে, সেই স্টেশনগুলিতে প্রতিনিয়ত তারা ছবি এবং ডাটা পাঠাতে থাকে এই স্যাটেলাইটগুলি, এবং সেখান থেকে আমরা সেগুলো ব্যবহার করতে পারি। যেমন তোমরা গুগল ম্যাপ ব্যবহার করো, গুগল ম্যাপ ব্যবহার করার ক্ষেত্রে যে মানচিত্র আমরা দেখতে পাই সেটা টোটালি হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে তৈরি করা, স্যাটেলাইটের মাধ্যমে সেই ম্যাপগুলো তৈরি করা হয়। তো এটা খুব গুরুত্বপূর্ণ যে ম্যাপিং এর ক্ষেত্রে রিমোট সেন্সিং খুব গুরুত্বপূর্ণ। তো এবার রিমোট সেন্সিং বিষয়টা আমরা বুঝতে পারলাম। এবার রিমোট সেন্সিং এর বিভিন্ন স্টেজ রয়েছে, রিমোট সেন্সিং এর ক্ষেত্রে যে সেন্সর ব্যবহার হয়, ক্যামেরা ব্যবহার হয়, স্যাটেলাইট কয় প্রকার হয়, এগুলো আমরা পরের ভিডিওতে জানবো। আজকে আমাদের জানার কথা হচ্ছে রিমোট সেন্সিং এর সংজ্ঞা এবং রিমোট সেন্সিং এর সুবিধা এবং অসুবিধা। তো আমরা রিমোট সেন্সিং কাকে বলে জানলাম, রিমোট সেন্সিং এর সংজ্ঞা জানলাম। এবার রিমোট সেন্সিং এর আমরা সুবিধা এবং অসুবিধা সম্বন্ধে জানবো। তো তোমাদের এই বিষয়টা 2 মার্কের জন্য পড়ে, যে রিমোট সেন্সিং কাকে বলে সংজ্ঞা দাও। তো এটা তোমরা লিখে দেবে, যে রিমোট সংজ্ঞা হিসাবে তোমরা লিখতে পারবে, যে তোমরা এই ছবিটাও ব্যবহার করে দিতে পারো সঙ্গে, তাহলে তোমাদের হয়ে যাবে যে রিমোট সেন্সিং শব্দটি প্রথম 1950 খ্রিস্টাব্দে ইউএস এর নাভাল রিসার্চ অফিসার এভেলিন প্রুইট ব্যবহার করেন, এবং এরপর সংজ্ঞাটা বসিয়ে দিবে এবং এই ছবিটা এঁকে দিবে, তাহলে রিমোট সেন্সিং এর ধারণা দেওয়া বা সংজ্ঞা দেওয়া হয়ে গেল। এটা 2 মার্কের জন্য তোমাদের পরীক্ষাতে পড়ে। এবার আমরা আসছি রিমোট সেন্সিং এর সুবিধা এবং অসুবিধা সম্বন্ধে। প্রথমে হচ্ছে অ্যাডভান্টেজেস অফ রিমোট সেন্সিং।
তোমাদের পরীক্ষাতে প্রশ্নপত্রে সবসময় রিমোট সেন্সিং লিখে দিবে না, তোমাদেরকে শুধু RS দিয়ে রেখে দেবে যে অ্যাডভান্টেজেস অফ RS, দুটো অ্যাডভান্টেজ বলে দাও। 2 মার্কের জন্য পড়ে এই প্রশ্নটা, 5 মার্কের জন্যই পড়ে। তো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো রিমোট সেন্সিং এর অ্যাডভান্টেজ মানে সুবিধা কি, বা রিমোট সেন্সিং এর ক্ষেত্রে আমরা কি কি সুবিধা পাই, রিমোট সেন্সিং প্রক্রিয়াটা ব্যবহার করে বা এই ধারণা ব্যবহার করে আমরা কি কি সুবিধা পাই। তো প্রথম সুবিধা হচ্ছে লার্জ এরিয়া কভারেজ ইন শর্ট টাইম। লার্জ এরিয়া কভারেজ ইন শর্ট টাইম মানে রিমোট সেন্সিং এর মাধ্যমে আমরা কোনো বৃহৎ একটা জায়গার ডাটা কালেকশন করতে পারি বা তথ্য সংগ্রহ করতে পারি খুব স্বল্প সময়ের মধ্যে। তোমরা এই ছবিটার মাধ্যমেই দেখো, এটা হচ্ছে পৃথিবী। তো এমন কিছু স্যাটেলাইট রয়েছে যে স্যাটেলাইটগুলো, এই পর্যায়ে একটা স্যাটেলাইট রয়েছে, তো এই স্যাটেলাইটটা পৃথিবীর চারপাশে ঘুরছে। এবার এই স্যাটেলাইটটি পৃথিবীর একটা বৃহৎ জায়গার ছবি একবারে তুলতে পারে। যেমন দেখা যাচ্ছে প্রায় এই স্যাটেলাইটটি প্রায় এতটা জায়গার ডাটা কালেকশন একবারে করতে পারে বা খুব স্বল্প সময়ের মধ্যে করতে পারে। এই স্যাটেলাইটটা যখন এই বরাবর ঘুরছে তখন এই এতটা জায়গা সে কভার করতে করতে যাচ্ছে। তাই রিমোট সেন্সিং এর মাধ্যমে আমরা বৃহৎ একটা এলাকার সম্বন্ধে জানতে পারি খুব অল্প সময়ের মধ্যে, সেই এলাকা সম্বন্ধে বা সেই অঞ্চল সম্বন্ধে আমরা ডাটা কালেকশন করতে পারি বা তথ্য সংগ্রহ করতে পারি। তো এটা একটা গুরুত্বপূর্ণ সুবিধা যে লার্জ এরিয়া কভারেজ ইন শর্ট টাইম মানে বৃহৎ এলাকা কভার করা হয় স্বল্প সময়ের মাধ্যমে, এটা একটা অ্যাডভান্টেজ। 2 নম্বর অ্যাডভান্টেজ যদি আমরা বলি সেটা হচ্ছে অবজারভেশন ইন ডিফিকাল্ট এরিয়াজ অর সিচুয়েশন। অবজারভেশন ইন ডিফিকাল্ট এরিয়াজ অর সিচুয়েশন, আশা করছি তোমরা লেখাগুলো বুঝতে পারছো। লেখা খুব ভালো হচ্ছে না, তাও আশা করছি তোমরা বুঝতে পারছো। তো অবজারভেশন ইন ডিফিকাল্ট এরিয়াজ অর সিচুয়েশন মানে হচ্ছে রিমোট সেন্সিং এর মাধ্যমে আমরা কোনো খারাপ পরিস্থিতি বা ডিফিকাল্ট পরিস্থিতি বা যেই পরিস্থিতিতে মানুষের যাওয়া সম্ভব নয় সেখানে আমরা রিমোট সেন্সিং এর মাধ্যমে সেই জায়গা সম্বন্ধে আমরা ডাটা কালেকশন করতে পারি। খুব ভালো উদাহরণ হচ্ছে ঘূর্ণিঝড়ের সময় বা দাবানলের সময় বা যেই প্রাকৃতিক দুর্যোগগুলি হয় সেই দুর্যোগগুলির সময় বা ম্যানমেড হ্যাজার্ড যেগুলি হয় সেগুলোর সময় আমরা ডাটা কালেকশন করতে পারি। যেমন কোন একটা জায়গায় ঘূর্ণিঝড় হচ্ছে, তো ঘূর্ণিঝড় হওয়ার কারণে সেখানে বাতাসের স্পিড অনেক বেশি, সেখানে কোনো বিমান যেতে পারবে না, সেখানে কোনো মানুষ যেতে পারবে না, সেখানে কোনো বোট বা নৌকা যেতে পারবে না। তো সেই অবস্থা, সেখানটার কেমন অবস্থা রয়েছে, সেই ঘূর্ণিঝড়ের স্পিড কত রয়েছে ইত্যাদি আমরা কিভাবে জানতে পারবো। তো এটা জানার ক্ষেত্রে আমরা স্যাটেলাইট ব্যবহার করি, যে আমরা একটা স্যাটেলাইটের মাধ্যমে সেই ঘূর্ণিঝড় সম্বন্ধে ডাটা কালেকশন করতে পারি, যে সেই স্যাটেলাইটটা সেই ঘূর্ণিঝড়ের উপর ফোকাস করা হলো এবং সেই ঘূর্ণিঝড় সম্বন্ধে সে ডাটা প্রতিনিয়ত 10 মিনিট পর পর 5 মিনিট পর পর পৃথিবীতে পৌঁছাতে থাকছে যে ঘূর্ণিঝড়টা এখন এই মুহূর্তে আছে, ঘূর্ণিঝড়টার স্পিড এত আছে। তো বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগগুলি রয়েছে বা বিভিন্ন যে খারাপ পরিস্থিতি যেগুলো সৃষ্টি হয় সেগুলোতে আমরা রিমোট সেন্সিং এর মাধ্যমে সেই পরিস্থিতি সম্বন্ধে আমরা ডাটা কালেকশন করতে পারি তার কাছে না গিয়ে। 3 নম্বর যদি আমরা সুবিধা বলি তাহলে হচ্ছে টাইমলি ডাটা কালেকশন। টাইমলি ডাটা কালেকশন, টাইমলি ডাটা কালেকশন মানে হচ্ছে সঠিক সময়ে আমরা ডাটা কালেকশন বা তথ্য সংগ্রহ করতে পারি। এটার ক্ষেত্রে আমরা প্রাকৃতিক দুর্যোগের কথা আমরা খুব বলতে পারি, যে দেখা যাচ্ছে যে কোনো একটা আফ্রিকার কোনো একটা বন বা অরণ্য বা জঙ্গলে আগুন লেগে গেছে বা দাবানল লেগে গেছে। তো দাবানল লেগে যাওয়ার কারণে আমরা সেখানে মানুষ যেতে পারছে না, প্রচুর আগুন চারিদিক ছড়িয়ে পড়েছে, কিলোমিটারের পর কিলোমিটার আগুন জ্বলছে।
তো এবার সেখানকার টাইমলি ডাটা কালেকশন, মানে সঠিক সময়ে সেখানকার ডাটা কালেকশন করতে হচ্ছে, যে আগুনটা কত দূর ছড়িয়ে পড়লো, কত তাড়াতাড়ি শহরের দিকে এগিয়ে যাচ্ছে, শহর কতটা তাড়াতাড়ি ধ্বংস হবে, বা তার আগে আমরা কিভাবে আগুন নেভাতে পারবো, আমাদের হাতে কতটা সময় রয়েছে, এটা জানার জন্য আমরা তখন কি করতে পারি, আমরা করতে পারি কি একটা বিমানের মাধ্যমে বা একটা ড্রোনের সাথে আমরা একটা ক্যামেরা লাগিয়ে দিলাম, তারপর বিমানটা তার উপর দিয়ে উড়ে গেল বা ড্রোনটা তার উপর দিয়ে উড়ে গেল বা স্যাটেলাইটকে সেখানে ফোকাস করা হলো, এবং সেই দাবানল সম্বন্ধে আমরা সহজে তথ্য সংগ্রহ করতে পারি যে দাবানলটা শহরে আর 1 ঘন্টা পর পৌঁছাবে, আমাদের হাতে 1 ঘন্টা সময় আছে, এই 1 ঘন্টা সময়ের মধ্যে আমাদের বা সরকার দ্বারা আমাদেরকে এই আগুনটা নেভাতে হবে এবং মানুষকে, জঙ্গলকে, বন্যপ্রাণীকে বাঁচাতে হবে। তো টাইমলি ডাটা কালেকশন মানে হচ্ছে সঠিক সময়ে তথ্য সংগ্রহ করা যায় রিমোট সেন্সিং এর মাধ্যমে, যেটা মানুষের দ্বারা সম্ভব না, যে মানুষ নিজে গিয়ে সেটা করবে, সেটা সম্ভব না। 4 নম্বর হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট। এতক্ষণ যেটা বললাম ডিজাস্টার ম্যানেজমেন্ট মানে হচ্ছে দুর্যোগ প্রতিরোধ করা, এতক্ষণ যেটা বললাম যে দাবানল, ঘূর্ণিঝড় ইত্যাদি ইত্যাদি, এই উদাহরণগুলোই তোমরা দিয়ে দিবে, তাহলে হয়ে গেল। ডিজাস্টার ম্যানেজমেন্ট সম্বন্ধে বলার কিছু নাই, যে ডিজাস্টার ম্যানেজমেন্ট মানে হচ্ছে এই ঘূর্ণিঝড় হয়, সুনামি হয়, দাবানল হয়, বা বিভিন্ন যে খারাপ পরিস্থিতিগুলো সৃষ্টি হয়, তো সেই পরিস্থিতিগুলোতে আমরা সহজে সেগুলোকে ম্যানেজ করতে পারি, সেগুলো সম্বন্ধে ডাটা কালেকশন করতে পারি, সেগুলোকে আমরা প্রতিরোধ করতে পারি, এটাই হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট। 5 নম্বর হচ্ছে বা দুর্যোগ প্রতিরোধ, ম্যাপ মেকিং, ম্যাপ মেকিং অর কার্টোগ্রাফি। রিমোট সেন্সিং এর গুরুত্বপূর্ণ একটি কাজ বা ব্যবহার হচ্ছে ম্যাপ মেকিং বা কার্টোগ্রাফি, মানে মানচিত্র প্রস্তুত করা। আমরা কোনো দেশের, কোনো অঞ্চলের, কোনো রাজ্যের, কোনো জেলার বা কোনো শহরের আমরা সহজেই ম্যাপ তৈরি করতে পারি রিমোট সেন্সিং এর মাধ্যমে। রিমোট সেন্সিং এর মাধ্যমে আমরা বিমানে ক্যামেরা বসিয়ে বা সেন্সর বসিয়ে বা স্যাটেলাইটের মাধ্যমে আমরা ক্যামেরার মাধ্যমে ছবি তুলে সেই এলাকা সম্বন্ধে জানতে পারি, তার সঠিক ছবি আঁকতে পারি, সঠিকভাবে আমরা মানচিত্র তৈরি করতে পারি। অর্থাৎ ম্যাপ মেকিং বা মানচিত্র তৈরি করার ক্ষেত্রে বা কার্টোগ্রাফির ক্ষেত্রে রিমোট সেন্সিং এর সুবিধা সব থেকে বেশি। মানুষের হাতের দ্বারা করা খুবই কঠিন এটা, কিন্তু রিমোট সেন্সিং এর মাধ্যমে এটা করা খুব সহজ। 6 নম্বর হচ্ছে হাই অ্যাকুরেসি। অ্যাকুরেসি মানে হচ্ছে নির্ভুলতা, হাই অ্যাকুরেসি মানে হচ্ছে উচ্চ নির্ভুলতা, মানে কোনো একটা পৃথিবীর একটা বিষয় সম্বন্ধে আমরা ডাটা কালেকশনের ক্ষেত্রে আমরা সঠিক ডাটা কালেকশন করতে পারি রিমোট সেন্সিং এর মাধ্যমে। মানে সেই ডাটা বা সেই তথ্যতে আমরা নির্ভুল তথ্য খুব হয়, মানে এটা না যে সম্পূর্ণ নির্ভুল হয়, কিন্তু হাই অ্যাকুরেসি মানে বেশি নির্ভুলতা যুক্ত ডাটা আমরা রিমোট সেন্সিং এর মধ্যে কালেক্ট করতে পারি। উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে কোনো একটা মানুষকে, কোন একটা সায়েন্টিস্টকে একটা সরকার বললো, যে আমেরিকা সরকার বললো বা ভারত সরকার বললো যে অ্যান্টার্কটিকাতে যাও, অ্যান্টার্কটিকাতে গিয়ে সেখানে তুমি পর্যবেক্ষণ করে এসো যে সেখানে বরফ কতটা গলছে, সেখানে জীব প্রজাতি কেমন রয়েছে, বরফ কতটা গলছে, কতদিনের মধ্যে বরফ গলে শেষ হয়ে যাবে, অ্যান্টার্কটিকার অবস্থা কি। তো সেই মানুষটা গিয়ে সেখানে কয়েকদিন থাকলো, সেখানে রিসার্চ করলো, তো তার রিসার্চের মধ্যে ভুল থাকতে পারে, সে যেই ডাটাগুলো কালেক্ট করে আনতে পারে সে নিজের মতো করেও বানিয়ে আনতে পারে। যে বলে দিল যে আমি অ্যান্টার্কটিকাতে গেলাম, তো সেখানে দেখলাম যে সেখানে এখনো ডাইনোসর রয়েছে, কিন্তু তার কাছে তো কোনো প্রমাণ নেই, সে চোখে দেখে বলে এলো যে সেখানে ডাইনোসর দেখেছি আমি, সেখানে এটা দেখেছি, ওটা দেখেছি, সেখানে ভূত রয়েছে, সেখানে এরকম ব্যবস্থা। তো মানুষ কি করে, মানুষ ডাটাকে ম্যানিপুলেট করতে পারে, মানুষ ডাটাকে নিজের মতো করে বানাতে পারে, নিজের সুবিধার ক্ষেত্রে বানাতে পারে। বিভিন্ন মানুষ নিজেদের সুবিধার ক্ষেত্রে বা নিজেদের অহংকারে বা নিজেদের বিভিন্ন কাজের জন্য ডাটাকে বা তথ্যকে ম্যানিপুলেট করে, ভুল বলে, মিথ্যা কথা বলে। কিন্তু রিমোট সেন্সিং এর ক্ষেত্রে কি হয়,
রিমোট সেন্সিং এর ক্ষেত্রে সেই বিষয়টা থাকে না, কারণ যন্ত্রপাতি কিভাবে মিথ্যা বলবে? যন্ত্রপাতি ভুল বলতে পারে, কিন্তু সেটাকে আবার পরবর্তীতে সঠিক করে নেওয়া যেতে পারে। একবার যদি ভুল হলো, তাহলে দ্বিতীয়বার আমরা যদি চেষ্টা করি তাহলে সঠিক ডাটা পেতে পারি। কিন্তু মানুষের মনকে আমরা কি করে চেঞ্জ করব? তাই রিমোট সেন্সিং এর মাধ্যমে আমরা হাই অ্যাকুরেসিতে ডাটা কালেকশন করতে পারি। যে আমরা সেখানে যে ছবিটা তুললাম সেখানে আমাদের কাছে প্রমাণ রয়েছে যে যে এই যন্ত্রটার মাধ্যমে আমরা ছবি তুললাম, তো আমাদের কাছে একটা প্রমাণ থাকলো যে এই জায়গাটা এমন, এখানে এইরকম বিষয় রয়েছে, এখানে এরকম বিবিধ কার্যবালী হয় ইত্যাদি আমাদের কাছে ডাটা থাকলো, প্রমাণ সহ ডাটা থাকলো। কিন্তু একটা মানুষকে যদি সেখানে পাঠানো হয় তাহলে তার কাছে প্রমাণ থাকবে না, সে নিজের মতো করে বানিয়ে বলতে পারে। কিন্তু রিমোট সেন্সিং এর ক্ষেত্রে এই নির্ভুলতাটা খুব বেশি হয়। এর জন্য যন্ত্রপাতিকে বেশি বিশ্বাস করা যায়, মানুষকে কম বিশ্বাস করা যায়। 7 নম্বর বিষয় হচ্ছে ল্যান্ড ইউজ or environmental monitoring. ল্যান্ড ইউজ আর এনভায়রনমেন্টাল মনিটরিং। ল্যান্ড ইউজ মানে হচ্ছে ভূমি ব্যবহার। ভূমি ব্যবহার মানে হচ্ছে পৃথিবীতে বিভিন্ন শহর, অঞ্চল, নগর বা যে কোনো স্থানে ভূমি ব্যবহার কেমন হয় সেটা আমরা রিমোট সেন্সিং এর মাধ্যমে জানতে পারি। যেমন দেখা যাচ্ছে যে একটা দেশ ধরে নিলাম, ভারত দেশ। তো ভারত দেশের মধ্যে, ভারত দেশের উপর দিয়ে আমরা 4-5টা বিমানে একটা ক্যামেরা বসিয়ে আমরা উড়ালাম, গোটা ভারতকে তারা সেন্স করলো, ছবি তুললো, কভার করলো এবং সেই ছবিগুলো তুলে এনে আমাদের সামনে রেখে দেওয়া হলো। এবার আমরা বুঝতে পারবো সেই ছবিগুলোর মাধ্যমে যে ভারতের কতটা জায়গায় ভূমি আছে, ভারতের কতটা জায়গায় অরণ্য আছে, জঙ্গল আছে কতটা জায়গায় বুঝতে পারবো, বা ফরেস্ট রয়েছে কতটা জায়গায় জানতে পারবো। ভারতের কতটা জায়গায় কৃষি জমি রয়েছে, যে ভারতে এত কিলোমিটার কৃষি জমি রয়েছে, ভারতে কোন জায়গায় শহর রয়েছে, শহর কতটা বৃদ্ধি পাচ্ছে এটা আমরা জানতে পারবো। তারপর আমরা জানতে পারবো ভারতের কোথায় মরুভূমি রয়েছে, ভারতের কোথায় পাহাড় রয়েছে, ভারতের কোন জায়গায় সমুদ্র রয়েছে, ভারতের কোন জায়গায় নদী রয়েছে, এগুলো আমরা জানতে পারবো এবং ভূমি ব্যবহার জানতে পারবো। যে ভারতে কৃষি জমি দেখা যাচ্ছে 2010 সালে ছিল 1 কিলোমিটার, 2023 সালে কৃষি জমি হয়েছে 2 কিলোমিটার। ভারতে কলকাতা শহরে ধরে নিলাম, ভারতে কলকাতা শহরের বিস্তার ছিল 2010 সালে 1 কিলোমিটার এবং 2025 সালে এসে সেই কলকাতার জায়গার এরিয়া বা কলকাতা শহরের এরিয়া বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 1.5 কিলোমিটার। তো এটাই আমরা বুঝতে পারি ল্যান্ড ইউজ বা ভূমি ব্যবহার আমরা রিমোট সেন্সিং এর মাধ্যমে বুঝতে পারি এবং সেটাকে ব্যবহারযোগ্য করে তুলতে পারি। এনভায়রনমেন্টাল মনিটরিং। এনভায়রনমেন্টাল মনিটরিং মানে হচ্ছে পরিবেশ ব্যবস্থাপনা। পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা বলতে পারি যে জলের ব্যবহার, ভূমির ব্যবহার, ভারতে অরণ্য সম্পদের ব্যবহার। যেমন আমরা এনভায়রনমেন্টাল মনিটরিং মানে পরিবেশ ব্যবস্থাপনা বলতে পারি বনের ক্ষেত্রে, যে বন কতটা কাটা হয়েছে, বন কতগুলো ধ্বংস হয়েছে, অরণ্যর জায়গা কতটা কমেছে। তারপর আমরা আরো বলতে পারি জলবায়ু এবং আবহাওয়ার ক্ষেত্রে আমরা জানতে পারি। তারপরে দেখা যাচ্ছে যে পৃথিবীর সমুদ্রতল কতটা উঁচু হলো, পৃথিবীতে বরফ কতটা গলে গেল, পৃথিবীতে এই যে বিভিন্ন বিষয়বস্তুগুলা, এই বিভিন্ন বিষয়বস্তুগুলা বা এনভায়রনমেন্টাল বা পরিবেশের সঙ্গে সম্পর্কিত যেই তথ্যগুলো সেগুলো আমরা রিমোট সেন্সিং এর মাধ্যমে জানতে পারি বা রিমোট সেন্সিং এর ক্ষেত্রে সেই ডাটাগুলো আমরা কালেক্ট করতে পারি। তো রিমোট সেন্সিং এর এই 7টি তোমরা সুবিধা লিখতে পারবে। তো রিমোট সেন্সিং এর যদি সুবিধা আসে যে অ্যাডভান্টেজেস অফ রিমোট সেন্সিং, তাহলে এই 7টি পয়েন্ট দিয়ে দিলেই হয়ে গেল। 2 লাইন করে লিখে দেবে যে লার্জ এরিয়া কভারেজ ইন শর্ট টাইম। রিমোট সেন্সিং এর মাধ্যমে আমরা বৃহৎ এলাকার ডাটা খুব স্বল্প টাইমের মধ্যে সংগ্রহ করতে পারি। অবজারভেশন ইন ডিফিকাল্ট এরিয়াজ অর সিচুয়েশন, দেখা যাচ্ছে যে রিমোট সেন্সিং এর মাধ্যমে আমরা যে ডিফিকাল্ট এরিয়াসগুলি রয়েছে যেমন দাবানল, তারপরে ঘূর্ণিঝড় বা কোনো জায়গায় পরমাণু ব্লাস্ট হয়েছে, তো সেই জায়গার ডাটা কালেকশন আমরা ডাটা কালেকশন করতে পারি রিমোট সেন্সিং এর মাধ্যমে। টাইমলি ডাটা কালেকশন, আমরা সঠিক সময়ে ডাটা কালেকশন করতে পারি রিমোট সেন্সিং এর মাধ্যমে এবং সেটাকে ব্যবহার করতে পারি। ডিজাস্টার ম্যানেজমেন্ট বা দুর্যোগ প্রতিরোধ ক্ষেত্রে রিমোট সেন্সিং এর ব্যবহার অনেক বেশি। ম্যাপ মেকিং অর কার্টোগ্রাফি, রিমোট সেন্সিং এর মাধ্যমে মানচিত্র গঠন এবং কার্টোগ্রাফি তৈরি করা ইত্যাদি খুব ভালো হয় এবং ব্যবহার করা হয় হাই অ্যাকুরেসি। রিমোট সেন্সিং এর মাধ্যমে পাওয়া তথ্যগুলো উচ্চ নির্ভুল হয়, অর্থাৎ এখানে মিথ্যা কথা, ভুল ভ্রান্তির সম্ভাবনা খুব কম থাকে। ল্যান্ড ইউজ আর এনভায়রনমেন্টাল মনিটরিং, রিমোট সেন্সিং ল্যান্ড ইউজ অর্থাৎ ভূমি ব্যবহার এবং এনভায়রনমেন্টাল মনিটরিং অর্থাৎ পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে কাজে লাগে বা এর সুবিধা
এর সুবিধা অনেক বেশি এগুলোর ক্ষেত্রে। এবার ডিসঅ্যাডভান্টেজেস মানে হচ্ছে এর অসুবিধাগুলি কি কি বা লিমিটেশন। তাহলে আমরা যদি পয়েন্ট করি, লিমিটেশন বা ডিসঅ্যাডভান্টেজেস বা অসুবিধা। রিমোট সেন্সিং এর অসুবিধা কি কি? প্রথম নম্বর আমরা যদি বলি রিমোট সেন্সিং এর অসুবিধা হচ্ছে 1 নম্বর হাই কস্ট। হাই কস্ট মানে হচ্ছে উচ্চ খরচ বা অনেক বেশি খরচ হয় রিমোট সেন্সিং এর ক্ষেত্রে। কারণ কি, রিমোট সেন্সিং এর ক্ষেত্রে যেই যন্ত্রপাতিগুলো তৈরি করা হয়, যেমন স্যাটেলাইট তৈরি করতে প্রচুর কোটি কোটি টাকা লাগে। সেই রিমোট সেন্সিং এর শুধু স্যাটেলাইট তৈরি করতে হয় না, গ্রাউন্ডে পৃথিবীতে স্টেশন তৈরি করতে হয় যেখানে রিমোট সেন্সিং স্যাটেলাইটগুলি বা সেই ডাটাগুলি আসে। তারপর বিভিন্ন যন্ত্রপাতি ইত্যাদি ইত্যাদি তৈরি করতে রিমোট সেন্সিং এ প্রচুর খরচ হয়। তার জন্য কস্ট অনেক বেশি হয় রিমোট সেন্সিং এর ক্ষেত্রে। তাই এটা একটা অসুবিধা রিমোট সেন্সিং এর ক্ষেত্রে, যে রিমোট সেন্সিং ব্যবহার করার ক্ষেত্রে আমাদের খরচ অনেক বেশি হয়। 2 নম্বর যদি ডিসঅ্যাডভান্টেজেস বলি তাহলে হচ্ছে কমপ্লেক্স টেকনোলজি। কমপ্লেক্স টেকনোলজি মানে হচ্ছে জটিল ব্যবস্থা বা জটিল প্রযুক্তি। রিমোট সেন্সিং খুব একটা সহজ বিষয় নয়। রিমোট সেন্সিং পড়াটাও যতটা কঠিন, রিমোট সেন্সিং প্রক্রিয়াটা ব্যবহার করাও ততটাই কঠিন। রিমোট সেন্সিং এর ক্ষেত্রে অনেক কিছু জানতে হয়, রিমোট সেন্সিং ব্যবহার ক্ষেত্রে অনেক পড়াশোনা করতে হয়, বিভিন্ন টেকনোলজি সম্বন্ধে জানতে হয়, বিভিন্ন টেকনোলজি ব্যবহার করতে হয়, ইত্যাদি ইত্যাদি। অনেক জটিল একটা ব্যবস্থা। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে রিমোট সেন্সিং প্রক্রিয়াটা এইভাবে সম্পন্ন হয় যে পৃথিবীর কোন একটা জায়গায় আলো, সূর্য থেকে আলো এসে পৌঁছালো, সেই আলোটা রিমোট সেন্সিং স্যাটেলাইটের সেন্সরে গিয়ে পৌঁছালো, সেই সেন্সর সেই আলোর মাধ্যমে সেই ছবিটাকে তৈরি করলো, সেই ছবিটাকে তৈরি করার পর সেই ছবিটাকে আবার পৃথিবীতে পাঠালো, পৃথিবীতে পাঠানোর পরও সেটা হচ্ছে ছবি বা কাঁচা ছবি, সেই ছবিটা ব্যবহার করা যাবে না। সেই ছবিটাকে সায়েন্টিস্টের মাধ্যমে, বৈজ্ঞানিকের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে সেই ছবিটাকে আসল ডাটা বা কাজ ব্যবহারযোগ্য ডাটাতে পরিণত করা হলো। এই পরিণত করার পর সেটা ব্যবহার করা যাবে। তো এই যে এতগুলো ধাপের মাধ্যমে এই রিমোট সেন্সিং কাজে লাগে, যে রিমোট সেন্সিং এই কারণে অনেক জটিল একটা টেকনোলজি, যেটা ব্যবহার করার ক্ষেত্রে অনেক পড়াশোনার প্রয়োজন, অনেক রিসার্চের প্রয়োজন, অনেক কিছু দরকার। তাই রিমোট সেন্সিং হলো একটা কমপ্লেক্স টেকনোলজি, তাই এটা একটা অসুবিধা এর। 3 নম্বর হচ্ছে অ্যাটমসফিয়ার, ওয়েদার ইফেক্ট। অ্যাটমসফিয়ারিক অ্যান্ড ওয়েদার ইফেক্ট মানে হচ্ছে জলবায়ু এবং আবহাওয়াগত ইফেক্ট। মানে দেখা যাচ্ছে যে কোন একটা স্যাটেলাইট বা কোন একটা বিমান রিমোট সেন্সিং এর জন্য, তথ্য সংগ্রহের জন্য আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। তো এবার দেখা যাচ্ছে সেখানে মেঘ হয়েছে বা জলবায়ু খারাপ বা আবহাওয়া খারাপ। তো কি হয়, এই কারণে সেইখানকার ডাটা কালেকশন করতে অসুবিধা হয়। তাই জলবায়ু এবং আবহাওয়াগত যে বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি হয় তার কারণে রিমোট সেন্সিং প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হয়। তাই এটা একটা অসুবিধা। 4 নম্বর বিষয় হচ্ছে লিমিটেড অ্যাক্সেস ফর কমন ম্যান। মানে রিমোট সেন্সিং এর মাধ্যমে পাওয়া ডাটাগুলি, লিমিটেড অ্যাক্সেস ফর কমন ম্যান মানে হচ্ছে রিমোট সেন্সিং থেকে প্রাপ্ত ডাটাগুলি, এই যে আমরা নর্মাল সাধারণ মানুষ, এই সাধারণ মানুষের কাছে খুব কম ডাটা পৌঁছায়। কিন্তু এই ডাটাগুলো আসলে কাদের জন্য কাজে লাগে? এই ডাটাগুলো প্রধানত সায়েন্টিস্টরা রিসার্চের জন্য, বিভিন্ন আবহাওয়া জলবায়ুগত বিভিন্ন কাজের জন্য, সামরিক কাজের জন্য, যেমন যুদ্ধর ক্ষেত্রে ইত্যাদির ক্ষেত্রে এই রিমোট সেন্সিং এর ডাটাগুলো কাজে লাগে। তাই কমন মানুষ বা আমাদের মতো সাধারণ মানুষের ক্ষেত্রে বা কাছে এই রিমোট সেন্সিং এর ডাটাগুলো অ্যাক্সেস খুব কম হয়। আমরা রিমোট সেন্সিং এর ক্ষেত্রে রিমোট সেন্সিং ডাটাগুলো কতটুকু জানতে পারি? যে এখানে ঘূর্ণিঝড় হলো, এখানকার জমি জায়গা এতটা বাড়লো, বা দেখা যাচ্ছে যে এখানকার ফরেস্ট এতটা কাটা হলো, কলকাতা শহর বৃদ্ধি হলো, এটা তো আমরা এই লিমিটেড অ্যাক্সেস গুলোই পাই বা এই সহজ তথ্যগুলোই আমরা পাই। কিন্তু এর প্রচুর
আরো অনেক ডিপ তথ্য রয়েছে। যেমন বলা যেতে পারে যে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে নিজেদের মধ্যে শত্রুতা রয়েছে। এবার আমেরিকার স্যাটেলাইট রাশিয়ার যে পরমাণু নিউক্লিয়ার কেন্দ্রগুলি রয়েছে সেই কেন্দ্রগুলো কোথায় রয়েছে, কোন জায়গায় অবস্থান রয়েছে, সেগুলো রিমোট সেন্সিং বা স্যাটেলাইটের মাধ্যমে সেই ডাটাগুলো কালেকশন করে থাকে। কিন্তু সেই ডাটাগুলো আমরা পাই না, কারণ সাধারণ মানুষের কাছে এই ডাটাগুলো পৌঁছায় না। এগুলো সামরিক কাজের জন্য বা সায়েন্টিস্ট বা রিসার্চের জন্য এগুলো ব্যবহার হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো এটা একটা অসুবিধা যে সাধারণ মানুষের ক্ষেত্রে এই ডাটাগুলো খুব কম আসে। 5 নম্বর হচ্ছে অ্যাডভান্সড ট্রেনিং। অ্যাডভান্সড ট্রেনিং, এই যে রিমোট সেন্সিং কাজ, এই রিমোট সেন্সিং কাজের জন্য যেই ব্যক্তিগুলো বা যে সায়েন্টিস্টগুলো বা যেই মানুষগুলো কাজ করে থাকে, এই রিমোট সেন্সিং কাজ করে থাকে, তাদের প্রচুর অ্যাডভান্স বা উন্নত ট্রেনিং দরকার হয়। উন্নত ট্রেনিং দরকার হয় এবং এর সঙ্গে সঙ্গে তাদের বেতনও অনেক বেশি হয়, তাই খরচও বেশি, আবার অ্যাডভান্স ট্রেনিং দরকার হয়। মানে দেখা যাচ্ছে এই পৃথিবীতে কজন রিমোট সেন্সিং বা এইসব ডাটা কালেকশন করে, খুব কম মানুষ, কারণ তারা প্রচুর পড়াশোনা করে, প্রচুর তারা শিক্ষা অর্জন করে, প্রচুর ট্রেনিং নেয়, এরপর তারা এই কাজ পায়। তাই অ্যাডভান্স ট্রেনিং প্রয়োজন হয়, যেটা অসুবিধা। রিমোট সেন্সিং কমপ্লেক্স টেকনোলজি, তাই এটা খুব সহজে কাজ করে না, তাই অ্যাডভান্স ট্রেনিং প্রয়োজন হয় মানুষের ক্ষেত্রে, সায়েন্টিস্টদের ক্ষেত্রে। 6 নম্বর যদি বলি তাহলে হচ্ছে টেকনিক্যাল ফল্ট। টেকনিক্যাল ফল্ট, রিমোট সেন্সিং এর ক্ষেত্রে আমরা উচ্চ নির্ভুলযুক্ত ডাটা অবশ্যই পাই বা তথ্য অবশ্যই পাই, কিন্তু এর টেকনিক্যাল ফল্ট রয়েছে বিভিন্ন। কারণ এগুলো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, বিভিন্ন টেকনোলজি বা যন্ত্রপাতির মাধ্যমে আমরা ডাটা কালেকশন করে থাকি। এই কারণে সেই যন্ত্রপাতিগুলোতে বিভিন্ন সমস্যার কারণে, ত্রুটির কারণে বা খারাপ হয়ে যাওয়ার কারণে অনেক সময় ভুল তথ্য প্রদান করে, যেগুলো হচ্ছে অসুবিধা। কিন্তু এই অসুবিধাগুলো মোকাবিলার করার জন্যই আমাদের গুরুত্ব, এইসব সায়েন্টিস্টগুলি রয়েছে, যে মানুষগুলি রয়েছে, তারা বুঝতে পারেন যে এখানে ভুল হচ্ছে, তো তারা সেটার উপর আলোচনা করেন। কিন্তু এখানে ফল্ট সৃষ্টি হয়, টেকনিক্যাল ফল্ট সৃষ্টি হয় এই ডাটা কালেকশনের ক্ষেত্রে, যেটা একটা অসুবিধা। 7 নম্বর যদি আমরা বলি, 7 নম্বর হচ্ছে প্রাইভেসি কনসার্ন। প্রাইভেসি কনসার্ন, প্রাইভেসি কনসার্ন, প্রাইভেসি কনসার্ন মানে হচ্ছে আমরা কোনো একটা বিষয় জানাতে চাইছি না, কিন্তু সেই বিষয়টাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে অন্য কেউ জেনে নিচ্ছে, এটাই হচ্ছে প্রাইভেসি কনসার্ন। মানে ধরো ভারত কোনো একটা পরমাণু কোনো সামরিক কাজের জন্য কোনো একটা জায়গায় কিছু করছে বা পরমাণু তৈরি করছে, তো এই বিষয়টা ভারত অবশ্যই অন্যান্য দেশের কাছ থেকে গোপন রাখতে চাইবে, যে আমেরিকা না জানুক, রাশিয়া না জানুক, ইসরায়েল না জানুক, পাকিস্তান না জানুক। কিন্তু দেখা যাচ্ছে যে আমেরিকা একটা স্যাটেলাইটের মাধ্যমে দেখছে যে ভারতের এখানে অনেকগুলো সায়েন্টিস্ট মিলে কিছু একটা কাজ করছে, তখন তাদের মনে সন্দেহ সৃষ্টি হবে, তারা সেই বিষয়ের উপর জোর দেবে, ভারতকে বিভিন্ন হুমকি দিবে। তো প্রাইভেসি কনসার্ন অর্থাৎ রিমোট সেন্সিং এর মাধ্যমে আমরা কারোর পারমিশন ছাড়া তাই প্রাইভেট যে বিষয়বস্তুগুলো থাকে সেগুলো সম্বন্ধে আমরা অ্যাক্সেস করতে পারি। তাই প্রাইভেসি কনসার্ন সম্বন্ধে এটা একটা অসুবিধা, যে আমরা তার পারমিশন না নিয়ে তার কোনো ব্যক্তিগত বিষয়ের উপর আমরা তার হস্তক্ষেপ করছি, তাই এটা একটা অসুবিধা। তো এই 7টা তোমাদের লিখলেই হয়ে যাবে। 5 মার্কের জন্যই পড়ে, তবে যদি 10 মার্কের জন্য পড়ে তাহলে 7টা পয়েন্ট লিখে দিবে, সুবিধা 7টা, অসুবিধা 7টা। আবার যদি পড়ে 5 মার্কের জন্য অসুবিধা পড়ে তাহলে 7টা লিখে দিবা। আবার দেখা যাচ্ছে যে 5 মার্কের জন্যই শুধু সুবিধা এবং অসুবিধা পড়ে গেল একসঙ্গে, তাহলে কি করবে, তাহলে 5টা অসুবিধা 5টা সুবিধা লিখে দিবে, তাহলেই তোমাদের হয়ে গেল। তাই এই পয়েন্টগুলো মনে রাখো। লেখাগুলো যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলো, তাহলে আমি তোমাদের কমেন্ট বক্সে বা কোথাও আমি লিখে দিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করছি তোমরা রিমোট সেন্সিং কাকে বলে, কিভাবে প্রয়োগ হয় বা কিভাবে এর প্রাথমিক ধারণা তোমরা বুঝতে পারলে এবং এর সুবিধা এবং অসুবিধাগুলো বুঝতে পারলে। তো তোমাদের যদি কোনো ধরনের এখানে কোনো অসুবিধা হয়, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাও, এর পরের ভিডিওতে আমি সেটা ক্লিয়ার করে দেবো। এবং এরপরে আমরা রিমোট সেন্সিং এর যে স্টেজগুলি সম্বন্ধে বা সেন্সরগুলি সম্বন্ধে, সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করবো এর পরের ভিডিওতে।
তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং জানাবে যে কেমন হলো, এবং যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে পার্সোনালিও আমার ফোন নাম্বারে জানাতে পারো, অথবা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো করে পড়াশোনা করো এবং এই পয়েন্টগুলো সব লিখে নাও, এবং পরবর্তীতে যখন নোট তৈরি হয়ে যাবে তখন আমি তোমাদেরকে নোট দিয়ে দেবো।